নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। নিউজরুম লাইভে আজকে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির কি পরবর্তী লক্ষ্য 2021 বাংলা, সেরকমটাই তো অন্তত ঠিক ছিল। কিন্তু এই মুহূর্তে বিজেপি দলের মধ্যে কি কোথাও একটা অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে, আর যে কারণে দলের শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আজকে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি 55 মিনিটের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মূলত কি হয়, কি কথা হয় দুজনের মধ্যে, তা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, কি খবর রয়েছে এই বৈঠক সম্পর্কে? দেখো, দীর্ঘ 55 মিনিট বৈঠক হয়েছে, প্রায় 6টা থেকে 7টা এই সময়কালের মধ্যে। মূলত যে দুটো তিনটে বিষয় নিয়ে কথা হয়েছে, যেহেতু 1-to-1 মিটিং, সুতরাং সমস্ত বিস্তারিতভাবে এই তথ্য অনেকটা সূত্রের উপর নির্ভর করতে হয়। ফলে যে কথাগুলো হয়েছে তার প্রধান কথা হচ্ছে যে সকলকে নিয়ে কাজ করতে হবে, এই নির্দেশ, এই সুস্পষ্ট নির্দেশিকা কিন্তু জেপি নাড্ডা রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে রাজ্যের যে সার্বিক পরিস্থিতি নিয়ে যে আলোচনা বা যাই হোক না কেন, সেই পরিস্থিতি কিন্তু অত্যন্ত অনুকূল। 2021-এর পক্ষে বিজেপি অত্যন্ত অনুকূল জায়গায় রয়েছে রাজ্যে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মধ্যে দলীয় যে বিষয়গুলো, দলীয় যে বিতর্ক, দলীয় যে মতপার্থক্য, দলীয় যে বিভিন্নতা, সেই বিষয়গুলোকে কাটিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। মূলত এই বার্তাই কিন্তু আজকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেখান থেকে একদম। অরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। আমি কারো স্বার্থ হানি করিনি, কারো কাজে বাধা দিইনি, সবাইকে কাজ আবার সম্মান দেওয়ার চেষ্টা করেছি। হতে পারে আমার ভুল হতে পারে, আমি সব এরকম জানি, এরকম নয়। কিন্তু যারা এসব বলছেন, আমি বলছি তারা একবার টিএমসির সঙ্গে লড়ে দেখিয়ে দিন। কাদের বাদ দিয়েছি সেই লিস্টটা আমাকে দিন, আমি তো কাদের কাজে দিয়েছি সেই লিস্ট দিয়ে দেবো। কোন পার্টিতে কতজন এসছে, কাকে কাজ দিয়েছে, লিস্ট আমার কাছে আছে। কেউ যদি কাজের নিজেকে যোগ্য না মনে তৈরি করতে পারেন, তো পার্টি তাকে তো সামনে রাখবে না। তো যে পার্টিকে যেতে হবে তাকেই সামনে আনা হবে। সেই জন্য যারা এরকম কথা বলছেন, হয় তারা কাজ করতে জানেন না, কিংবা তারা কাজ করতে চান না। প্রত্যেকের জন্য দরজা খোলা আছে। এখন আমাদের সব কমিটি পুরো হয়নি, 4 মাস আমরা পিছিয়ে গেছি, কমিটি চলছে প্রসেস। যারা মনে করছেন অবহেলিত বা কাজের যোগ্য আছেন, তারা নিশ্চয়ই সবাই কাজের সুযোগ পাবেন। আর সেই জন্য লড়াইটা ওখানে কলকাতায় হওয়া উচিত, মাঠে দাঁড়িয়ে হওয়া উচিত, রাস্তায় দাঁড়িয়ে হওয়া উচিত। পার্টির মধ্যে লড়াই করে কোনো লাভ হবে না। অরূপ, আমরা দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম। এই বক্তব্য থেকে কি মনে হচ্ছে, তাহলে কি পরোক্ষে মুকুল রায়কেই টার্গেট করলেন দিলীপ ঘোষ? কারণ বলছেন যে অন্য দল থেকে আসা, এই ধরনের কথা। নিশ্চিতভাবেই মুকুল রায়ের প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই আসে, কিন্তু শুধু মুকুল রায় নয়, এটা আমি তোমাকে স্পষ্ট করে দিতে চাই যে শুধু বিজেপিতে কিন্তু গত 3-4 বছর ধরে যে একটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত নেতারা এসছেন, তাদের অনেকেরই বক্তব্য, অনেকেরই ক্ষোভের জায়গা কিন্তু একটাই, যে তারা বিজেপিতে এসছেন কিন্তু কোনো সম্মান পাচ্ছেন না, তারা সেই পরিমাণ কাজের সুযোগ পাচ্ছেন না। যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বা যাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু সবাই কোনোভাবে তারা দিলীপ ঘোষ বা সুব্রত চট্টোপাধ্যায়, ক্ষমতাসীন যে দল, ক্ষমতাসীন যে অংশ, তাদের অনুগামী বা তাদের সঙ্গে থাকা লোক, অর্থাৎ তাদের সঙ্গে থাকা লোকের বাইরে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের সেই যোগ্যতা প্রমাণের কোনো সুযোগ পাচ্ছেন না তারা। ফলে স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠছে যে তাহলে আর নতুন করে অন্য তৃণমূল থেকে বা অন্যান্য দল থেকে কেন তারা আসবেন, কেন তারা বিজেপির হয়ে তারা কাজ করতে যাবেন। ফলে এই জায়গা থেকে যে সংশয় বা একটা তৈরি হয়েছিল, আজকে দিল্লিতে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু এটা অর্থহীনভাবে যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজকে 2021 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে, এবং সেখানে অত্যন্ত একটা অনুকূল পরিস্থিতি রয়েছে এই রাজ্যের ক্ষেত্রে। ফলে সেই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, এবং সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত স্তরের নেতা কর্মীদের তাদেরকে এই বার্তা দেওয়া হলো যে সকলকে নিয়ে কাজ করতে হবে, এবং রাজ্য সভাপতিকেও নিশ্চিতভাবে বার্তা দেওয়া হলো। একই সঙ্গে বাকি যারা বিক্ষুব্ধ তাদেরকেও আশ্বস্ত করার চেষ্টা করা হলো, বা তাদেরকেও বার্তা দেওয়া হলো যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের উপেক্ষা করছে না, তাদেরকে গুরুত্বহীন বলে মনে করছে না। একদম। আপাতত ধন্যবাদ তোমাকে অরূপ। মুকুল রায় তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে একবার শুনে নেওয়া যাক। এই যে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে, সেই বিভ্রান্তিকর খবর আমি
ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়েছি, আমি চলে গেছি, অমুক জায়গায় গেছি, কোনো জায়গায় গেছি, এইসব বিভ্রান্তিকর অপপ্রচার আমাকে খুব হিট করেছে। অনেকেরই সাথে কথাবার্তা হয়েছে, তাদের সাথে আমি প্রত্যেককেই বলেছি যে আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আছি, থাকবো। সুতরাং স্বাভাবিকভাবে জল্পনার কোনো অবকাশ নেই। আমার কাছে সংগঠনই বড় কথা, আমি দলের সংগঠন ভালোবাসি, সংগঠনই বড় কথা, আমি সংগঠনে কাজ করে আমি খুশি। মুকুলদাকে সার্টিফিকেট দেওয়ার মতো আমি কেউ নাই। মুকুলদা বিজেপিতে আছেন এটুকু আমি জানি, এবং উনি বলেছেন বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। এবং মুকুলদা বাইরে বেশি বেরোন না, আমরাও বলেছি সিনিয়রদের বেরোতে না। একটা মিটিংয়ে শুধু উনি গিয়েছিলেন, আর সেই জন্য হয়তো দেখা করতে গেছেন তার সঙ্গে, স্বাভাবিক আছে। এদিকে এই পরিস্থিতিতে আজ রাজ্যে কৈলাস বিজয়বর্গীয় এবং তিনি বিমানবন্দর থেকে সোজা মুকুল রায়ের বাড়িতে চলে যান। ঠিক কি খবর রয়েছে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, দেখো, আজকে কলকাতা বিমানবন্দরে শিডিউল যে ফ্লাইটের অ্যারাইভাল টাইম ছিল তা হলো 2:50, যদিও একটু তার কিছুক্ষণ আগেই পৌঁছে যান, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান বিমানবন্দরে কৈলাস বিজয়বর্গীয়, এবং তাকে রিসিভ করার জন্য সেই সব বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুকুল রায় এবং তার সঙ্গে আরো কয়েকজন বিজেপি নেতা উপস্থিত ছিলেন। এবং সেখান থেকে দুপুর 3টে নাগাদ সল্ট লেকে বিডি ব্লকে মুকুল রায় যেখানে থাকেন এখন, সেই বাড়িতে পৌঁছে যান কৈলাস বিজয়বর্গীয়। এবং সেখান থেকে প্রায় 45 মিনিট এই বিডি ব্লকে মুকুল রায়ের বাড়িতেই থাকেন কৈলাস বিজয়বর্গীয়। এবং সেখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি একটি অল্প খাওয়া দাওয়া করেন, কিন্তু তার সাথে বেশ কিছু রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা হয় মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়। এবং সেখানে মূলত যে আলোচনাগুলি হয় তার মধ্যে অন্যতম আমরা জানতে পারছি যে বিধানসভা নির্বাচনে যে যে আসনগুলিকে বিজেপি টার্গেট করছে, কোন কোন আসনে বেশি হচ্ছে, এই বিষয় নিয়েও এক প্রস্তাব আলোচনা হয়। এবং এই আলোচনার পর দুপুর 3:46 সল্টলেক বিডি ব্লক থেকে এলিন রোডের বাড়িতে যান কৈলাস বিজয়বর্গীয়, এবং মুকুল রায়ও সল্টলেকের বাড়ি থেকে তিনি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে একটি খবর যেটা পাওয়া যাচ্ছে, কালকে সম্ভবত যে অবজারভাররা রয়েছেন বিভিন্ন মন্ডলের বিজেপির, রাজ্য বিজেপির, সেই সমস্ত অবজারভারদের নিয়ে একটি বৈঠক হতে পারে বিধানসভা ভোটের আগে। এটা হয়তো টেস্ট করে নেওয়া, হয়তো কৈলাস বিজয়বর্গী নিজে কথা বলতে চান, কারণ তিনি এই মুহূর্তে 4-5 দিন রাজ্যে থাকছেন এবং সামনের বিধানসভার ভোটকে পাখির চোখ করে একাধিক বৈঠক, একাধিক নেতার সাথে কথা বলা এবং রণকৌশলকে আরো চূড়ান্ত করা, সেই কাজকে নিরূপণ করার জন্য, সেইটাকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্যই কালকেও একটি বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকে মুকুল রায় উপস্থিত থাকতেন পারেন বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ অর্ণব। এবার খানাকুলের দিকে নজর রাখবো। বিজেপি নেতা খুনের প্রতিবাদে আজ সেখানে 12 ঘন্টার বন্ধ ডেকেছিল বিজেপি, এবং সেই বন্ধ ঘিরেও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত ছিল। বিজেপি তৃণমূলের উপর হামলা চালায় বলে অভিযোগ, অন্যদিকে তৃণমূল বিজেপির উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ, যদিও দুই দলই অস্বীকার করে। এবং ইতিমধ্যে এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলীয় নেতা খুনের প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘন্টার খানাকুল বন্ধে উত্তেজনা। জাকরি এলাকায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি, পাল্টা বাইক ভাঙচুর। আমার বাড়ির সামনে ওরা বাইক দাঁড় করিয়ে প্রথমে বম চার্জ করে, বম চার্জ করার পর ইট ছুটছে। আমাকে দেখে আমার পাড়া প্রতিবেশী মেয়ে এবং ছেলেরা সকলে বেরিয়ে আসতে, তারপরে ওরা বাইক ফেলে দিয়ে 6-7টা বাইক ফেলে দিয়ে ছুটেছে, বাদ বাকি সব বাইক নিয়ে পালিয়ে গেছে। যাবতীয় অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, স্বতঃস্ফূর্ত বন্ধ পালনে বাধা দিচ্ছিল তৃণমূল, জোর করে দোকান খোলানো হচ্ছিল। তার প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের মারধর করা হয়। দোকানদাররা দোকান খুলবে না, জোর করে দোকান খোলাতে গিয়েছিল, বচসা হয়, বচসায় আমাদের 8-10টা বাইককে ভাঙচুর করা হয়েছে। তো এখনও তৃণমূল এই পরিস্থিতিতেও চাইছে যে সন্ত্রাস করবো খানাকুলে, কিন্তু এখনও আমি বারবার বলছি, সাবধান করছি, আপনারা সজাগ হয়ে যান, নাহলে কিন্তু এরপর অসুবিধা। শনিবার পতাকা তোলাকে কেন্দ্র করে খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। খুন হন খানাকুলের বিজেপি নেতা সুদর্শন প্রামাণিক। প্রতিবাদে রবিবার 12 ঘন্টার খানাকুল বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। সকাল থেকে বন্ধ ছিল দোকানপাট। বন্ধের সমর্থনে মোড়ে মোড়ে চলে পিকেটিং। বন্ধ স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ সেখানে বন্ধ করছে, বিজেপি গিয়ে কোথাও হামলা করে বন্ধ করাচ্ছে না। গেরুয়া শিবির অভিযোগের আঙুল তুললেও তৃণমূলের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্বেই এই খুন। মানে আমাদের যারা নেতৃস্থানীয় লোকজন আছেন তৃণমূলে, তাদের সঙ্গে কথা বলেছি,
তারা বলছেন যে এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বিজেপির নিজেদের গোলমাল। যেভাবে সঙ্গে সঙ্গেই একটা তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমি মানতে রাজি নই, কারণ এখন পুলিশ তদন্ত করবে। বিজেপি নেতা খুনে মোট 18 জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। খানাকুল ও শ্রীরামপুর থেকে বাপন সাঁতরা, সৌরভ গুহ ও রানা কর্মকার। নিউজ 18 বাংলা। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যদিও এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। On 15th August, that represents our freedom, that reminds us of the sacrifice of our founding fathers of the Constitution and freedom fighters. We had several events where people could not participate in unfurling of national flag, and at two places, particularly in Hooghly and 24 Pargana South, the events took ugly turn and there was a killing. This has pained me. We will have to learn to believe in rule of law. The dangerous head of Maoism is now getting visible with the support of state actors. The state of West Bengal needs peace, needs tranquility, needs law and order, needs rule of law. Already we are in a state of lawlessness. Already situation is alarmingly worrisome. মনে হচ্ছে যেন তিনি বিজেপি দলের মুখপাত্র হিসেবে বলছেন। আরামবাগের খানাকুলে একজন মারা গিয়েছে, সে বিজেপি কর্মী। এটা তদন্ত হবে, বার হবে যে কার যোগ আছে। রাজ্যপাল একটা সিঙ্গেল ঘটনা ধরে তাই নিয়ে বলছেন আইন শৃঙ্খলা নেই। এই রাজ্যে কি এমন দৃষ্টান্ত আছে যে জনগণের ওপর গুলি চালাচ্ছে সরকার, জনগণের ওপর অত্যাচার করছে? কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ধরে কখনো বলা যায় যে একটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে? এর কি কোনো প্রমাণ আছে? গণহত্যা কি এই রাজ্যে হয়েছে, যেটা আগে বামফ্রন্টের আমলে বারবার হয়েছিল? মনেই হচ্ছে যে রাজ্যপাল একটা রাজনৈতিক দলের ব্রিফ নিয়ে, এবং সেটাও কেন্দ্রের শাসক দলের ব্রিফ নিয়ে তার কথাগুলো বলছেন। আমার তার কাছে আবেদন, দয়া করে আপনি রাজ্যপাল পদের মর্যাদা রাখুন এবং টুইটার এবং প্রকাশ্য বিবৃতি বন্ধ করুন। এটা আপনাকে একদমই মানাচ্ছে না। এবং মৌখিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল তা জানিয়েও ছিল যে তার রিপোর্ট করোনা পজিটিভ। তবে কোভিড হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসা মিলল না, অ্যাম্বুলেন্সেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। আর এদিকে করোনার রিপোর্ট না আসায় তার সৎকার নিয়েও সমস্যায় পড়তে হয় পরিবারকে। কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট। পাঁশকুড়ার গোগ্রাস গ্রামের 65 বছরের অসুস্থ ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবার। হাসপাতাল থেকে মৌখিকভাবে জানানো হয় বৃদ্ধ করোনা পজিটিভ। এরপরই হয়রানি চূড়ান্ত। হাসপাতালে বৃদ্ধকে নিয়ে ঘুরল পরিবার। চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সে পড়ে থেকে মারাই গেলেন বৃদ্ধ। রোগীর পরিবারের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল নমুনা নিলেও রিপোর্ট দেয়নি। হাসপাতাল মৌখিকভাবে জানায় রোগী করোনা পজিটিভ, কিন্তু কোনো কাগজ দেয়নি। এরপর বড়মা কোভিড হাসপাতালে বৃদ্ধকে নিয়ে যায় পরিবার। সেখান থেকে জানানো হয় আইসিইউতে বেড খালি নেই। পরিবারের দাবি, চণ্ডীপুরের চিকিৎসার জন্য রোগীকে নিয়ে যেতে বলা হয়। বড়মা হাসপাতালের সামনেই অ্যাম্বুলেন্সে পড়ে থেকে মারা যান বৃদ্ধ। বলছে 5টা যেখানে টেস্ট করা হয় সেটা রিপোর্ট পজিটিভ এসেছে, কলকাতারটা আসেনি। তো আমি কোনটা বিশ্বাস করবো? কালকে রাত্রিবেলা আমাকে বলেছিল যে আরজি করে রিপোর্ট পজিটিভ এসেছে, এখন বলছে পাঁশকুড়া রিপোর্ট পজিটিভ এসেছে। বৃদ্ধের মৃত্যুর পরেও আরেক সমস্যা, করোনা রিপোর্টের কোনো নথি না থাকায় সৎকার নিয়েও জটিলতা তৈরি হয়। জেলা প্রশাসন অবশ্য রোগীর পরিবারের ঘাড়েই দায় চাপিয়েছে। সিসিইউ বেড দরকার ছিল, সিসিইউ বেডের ছিল না, ওয়াইফাই মেশিন দিয়ে ওকে স্টেবিলাইজ করা হবে, তো পেশেন্ট পার্টি সেটা রাজি হয়। চণ্ডীপুরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, সেটাতেও তারা রাজি হয়নি। ডেড বডি নিয়েও একটা বিতর্ক হচ্ছে যে নেওয়া বা সেটা আমরা দেখছি। রোগীর পরিবারের প্রশ্ন,
কেন রিপোর্ট আসার আগেই বড়মা কোভিড হাসপাতালে পাঠালো পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল? কেন বড়মা হাসপাতাল ফিরিয়ে দিল? সময় মতো চিকিৎসা হলে হয়তো বৃদ্ধের প্রাণটা যেত না। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এই করোনা আবহে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে কলকাতা 3টি সরকারি হাসপাতাল এবং বারাসাতে 2টি বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দিল। এই মুহূর্তে বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। দত্তপুকুরের নিবাদী এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলী মণ্ডল শনিবার বিকেলে দত্তপুকুর ফাঁড়ির সামনে তাকে গাড়ি ধাক্কা মারে। বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলে সিটি স্ক্যান হয়। রিপোর্টে দেখা যায় মাথায় রক্ত জমাট বেঁধে আছে। বারাসাত হাসপাতাল থেকে জানানো হয় জাহাঙ্গীরের উন্নত চিকিৎসা প্রয়োজন। শনিবার রাতে জখম যুবককে আরজি করে রেফার করা হয়। এরপরই হয়রানি শুরু। পরিবারের অভিযোগ, আরজি করে যুবকের সিটি স্ক্যান হয়। রিপোর্ট দেওয়ার পর জানানো হয় এখানে চিকিৎসা হবে না। এমআর বাঙ্গুরে যুবককে নিয়ে যায় পরিবার। সেখান থেকে জানানো হয় কোভিড হাসপাতাল বলে দুর্ঘটনায় জখমের চিকিৎসা হবে না। এরপর এসএস ক্যাম্প। অভিযোগ, এসএস ক্যাম্প জানায় বেড নেই, তাই জাহাঙ্গীরকে ফেলে রাখা হয়। ততক্ষণে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হয়। বাধ্য হয়ে পরিবার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেও বেড নেই জানানো হয়। বারাসাতে আরও একটি নার্সিং হোমে নিয়ে গেলে যুবকের চিকিৎসা হয়নি। পেশেন্টকে এখন রাস্তার লোক বারাসাত হসপিটালে ভর্তি করে, যে আমাদের বলছে ট্রান্সফার লিখেছে আরজিকর। আমাকে ওখান থেকে ট্রান্সফার লিখেছে, আমাকে বলছে আপনি পিজিতে যান। পিজিতে গেছি, ওনারা বলছে আমাদের বেড খালি নেই। তারপর ওখান থেকে নারায়ণীতে এসেছি। লাস্টে এখন আমি স্বাস্থ্য সুরক্ষার কার্ড দেখিয়েছি, আমাকে বলছে বেড খালি নেই। পেশেন্ট আমরা ভর্তি করতে পারি না, আমাদের পেশেন্ট তো অবস্থা খারাপ, আমাদের পেশেন্ট তো মারা যাবে। নিউজ 18 বাংলার খবরের জেরে এক তৃণমূল নেতা জাহাঙ্গীরকে ভর্তি করতে উদ্যোগী হন। বারাসাত হাসপাতালের সুপারও যোগাযোগ করে ওই যুবককে কোথাও ভর্তি করাতে পারেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বারাসাত হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় জখম যুবককে। সুপার কিন্তু স্পষ্টই বলেছেন বারাসাত হাসপাতালে যা পরিকাঠামো তাতে যথাযথ চিকিৎসা করা সম্ভব নয়। পেশেন্টটা ম্যাসিভ হেড ইনজুরি আছে এবং তার সাথে আনুষঙ্গিক আরও বেশ কিছু ফ্র্যাকচার আছে। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারে যত রকম ব্যাকআপ দেওয়া যায় সবটাই আমরা চেষ্টা করি এবং পেশেন্টটা এখন আপাতত আমাদের আইসিইউতে চিকিৎসা করি। শনি থেকে রবি দিশেহারা হয়ে জখম যুবককে নিয়ে হাসপাতালে ঘুরল পরিবার। হয়রানি ছাড়া কিছুই জুটল না। রোগী ফেরানো নিয়ে হাসপাতালগুলির কোনো প্রতিক্রিয়া মেলেনি। এক হাসপাতালের সুপার ভর্তি করে মানবিকতার পরিচয় দিলেও জানিয়ে দিলেন তাদের সীমাবদ্ধতার কথা। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সব জায়গাতে পরিধি ছোট করা হয়েছে, তবে ডেবরায় কন্টেইনমেন্ট জোনের ঢিলছোড়া দূরত্বে জলসা হলো। ডেবরায় বাড়ছে করোনা সংক্রমণ। বেশ কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। সেই তালিকায় রয়েছে ডেবরা বাজার সংলগ্ন এলাকাও। তার ঠিক 100 মিটারের মধ্যেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তারস্বরে মাইক বাজলো, ভিড় করে নাচ গান দেখা। 6 নম্বর জাতীয় সড়কের ধারে শনিবার সন্ধ্যে থেকেই শুরু হয় অনুষ্ঠান। রাত যত বেড়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। আগাগোড়া ছিলেন ডেবরার বিধায়ক সেলিমা খাতুন বিবি। এই অনুষ্ঠান ঘিরেই ডেবরায় জোর বিতর্ক। শাসক দল তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে কোন্দল। বিধিনিষেধ থাকলেও কিভাবে এ ধরনের জলসার আয়োজন করা হলো? বিধায়কের বিরুদ্ধে সরব ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অলোক আচার্য। যে মহামারী প্রাদুর্ভাব এখনো চলছে সারা ভারতবর্ষ সহ বাংলা তথা ডেবরা, কেউ যদি অর্কেস্ট্রা করে থাকে আমি নিরপেক্ষভাবে বলবো এটা 100-তে 101% অন্যায় করেছে। সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও। এটাই এখন পশ্চিমবাংলার শাসক দলের কালচার হয়েছে, বিরোধীদের কর্মসূচি করতে দেব না। একই কাজ শাসক দলের করছে, অথচ সেখানে পুলিশ অ্যারেস্ট করছে না, কেস দিচ্ছে না। পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার নেই। আমাদের নির্দেশ আছে, নির্দেশ দিয়েছে যে একদম অল্প সংখ্যক, আপনারা দেখেছেন একদম অল্প সংখ্যক এবং ডিস্টেন্স মেনটেন করে সবাই আছে এবং সকলেই মাস্ক ব্যবহার করছে, একদম গ্যাদারিং করছে না, দূরে দূরে থেকে কর্মসূচিটা করছে যাতে কোনো রকম সমস্যা না হয়। স্থানীয়দের দাবি, শনিবারের অনুষ্ঠানে কন্টেইনমেন্ট জোন থেকেও অনেকে এসেছিলেন। তাতে নতুন করে এলাকায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়েছে। ডেবরা থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ক্যানিংয়ে তৃণমূল এবং যুব তৃণমূল সংঘর্ষে সুপারি কিলারের অভিযোগ যে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারতে
অঞ্চল সভাপতি তৃণমূলের সুপারি দিয়েছেন। রবিবার ক্যানিংয়ের দক্ষিণ বুধাখালী গ্রামের তৃণমূলের বুথ সভাপতি অনিল গায়েনের বাড়িতে হামলা হয়। বুথ সভাপতি তার ছেলে ও বৌমাকে বেধড়ক মারধরের অভিযোগ। কি দিয়ে মারধর করেছে সেটা বলো। বন্দুক দিয়ে, বন্দুকের কুঁদো নিয়ে যেই কথা বলছিস সঙ্গে সঙ্গে মাথায় মেরেছে। ওরা চাইছে যে আমাদের দলে অ্যাডজাস্ট হয়ে যেতে হবে, আমাদের আমরা যে যা বলবো তোমাকে তাই শুনতে হবে। মানে ওরা কোন দল করে? ওরা ওই যুব সেজে আছে যারা। ক্যানিংয়ের ইটখোলা অঞ্চল তৃণমূল যুব সভাপতির অভিযোগ, শনিবার রাতে তাঁর উপর হামলা হয়। দীপঙ্কর মণ্ডল বলে এক ব্যক্তি রয়েছে, কুখ্যাত গুন্ডা, তাকে সুপারি দেয় ক্ষতির সর্দার। গতকাল রাত্রে অন্ধকারে দীপঙ্করকে আবার সুপারি ক্ষতির সর্দার দেয় আমাকে মারার জন্যে। ইন্দ্রজিতের অভিযোগ, বন্দুক সহ দুজনকে হাতে নাতে ধরে ফেলেছে তার অনুগামীরা। ইন্দ্রজিৎকে খুনে সুপারি দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি ইটখোলা পঞ্চায়েতের উপপ্রধান খতিব সর্দারের বিরুদ্ধে। খতিব সর্দার আবার দায় চাপাচ্ছেন বিজেপির উপর। ইন্দ্রজিতের লোকজনেরা তারা আমার বুথ সভাপতি, তার দুটো ছেলে এবং তার দুটো ছেলের বউকে মারধর করেছে। ওই ইন্দ্রজিৎ সর্দার যুবর নাম করে আছে, প্রকৃতার্থে ও যুবই নয়, ও বিজেপির হয়ে RSS এর হয়ে কাজ করে। ইটখোলাতে যে গন্ডগোলটা যুব আর মাদারে হয়েছে, তাদেরই এলাকা দখল করার কেন্দ্র করে নিজেদের মধ্যে গুলি, নিজেদের মধ্যে মার্ডার, এগুলো তো তাদের নিত্য নৈমিত্তিক কাজ। সেই কাজটা এখন বিজেপির উপর চাপাতে বলছে যে এরা নাকি বিজেপি করছে। এরা কেউ বিজেপি করে না। বেশ কিছুদিন ধরে তৃণমূল মাদার বনাম তৃণমূল যুব সংঘর্ষে উত্তপ্ত ক্যানিংয়ের ইটখোলা। গত 11ই আগস্ট দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জুলাইয়ের প্রথমেও একই ঘটনা। নিউজ 18 বাংলা। করণদিঘিতে এক নাবালককে বেঁধে বেধড়ক মারধর করা হচ্ছে। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হয়, আর তা দেখেই সক্রিয় নবান্ন। এই ঘটনার পরই ফজলুর রহমান যিনি তৃণমূল নেতা, তাকে সহ 7 জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আর ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক। আমি ঘরে ঢুকেছিলাম, তার জন্য আমাকে মেরেছে বেঁধে। এইখানকার প্রধান, তুই যা, ওখানে টাকা আছে। পরে যখন ফেঁসে গেছি না, তারপরে ফোন লেগে বলছি, ফোন টোন উঠাই না ওই। তারপরে আবার যখন ধরে নিয়েছি তখন ওর নাম দিচ্ছি, তখন ওই ওর প্রধানটা ওর চাষা লাগলো। তারপরে বেঁধে তারটা দিয়ে মেরেছে। দাবি আমি কিছুই করতে পারি না, আমি লজ্জিত। কারণ যে আমার ছেলে চুরি করতে গেছে, কি হয়তো কোনো কাজে গেছে আমি তো দেখিনি। দোকান ঘরে তো চুরি করতে পারবেই না, যে সিস্টেমে ও তো নিজের যানবাসটা নিয়ে ওখান থেকে বেরোতে পারছে না। ওই যে ভাড়াটা, সেটা কি আপনাকে সমর্থন করেন এই যে বাবা হিসাবে? না, সমর্থন করতে পারি না। হাওড়ায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং বেলিলিয়াস রোডে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাওড়ায় তৃণমূলের রক্তদান শিবির ঘিরে গোলমাল। তৃণমূল নেতা অরূপ রায়ের সামনেই সংঘর্ষে জড়ালো তৃণমূলের 2 গোষ্ঠী। সংঘর্ষে গুলি চলেছে বলেও অভিযোগ। 2 দলের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলো র্যাব। হাওড়ার 17 নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস রোডে রক্তদান শিবিরের আয়োজন করেন তৃণমূল কর্মী প্রেম প্রকাশ সিং। উদ্বোধনে আসেন মন্ত্রী অরূপ রায়। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী সচিন জয়সওয়াল ও তার দলবল বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রেম প্রকাশ দলবল নিয়ে সচিনের উপর চড়াও হয় বলে অভিযোগ। অরূপ রায়ের সামনেই 2 দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রেম প্রকাশ সিং গুলি চালানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। নিয়ে এসছে আজকে পিপি সিং, এইখানে যে বিধায়ক আছে বলছে পিপি সিং নিয়ে চলতে হবে, নালে তোমাকে কিছু করতে হবে। আর আমাদেরকে বলছে তোমাদেরকে দল করতে হবে না। এই নিয়ে 2 বার হামলা করে দিয়েছে আমরা উপর। একবার অ্যাটাক করেছে, আমি চলে এসেছি, আবার অ্যাটাক করতে মেশিন নিয়ে এসেছিল এখানে। পাল্টা সচিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
গেস্ট এসছে ওকে মারধর করছে, তারপরে আমরা রুখতে গেছি, আমার থেকে হাতাহাতি করলো। কেন কি এরা তো এত মারধর 3বার 4বার আসছে, আবার হামলা করতে, আবার মেয়েদের পাঠাচ্ছে মেয়েদের উপরে হামলা করার জন্য। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের হাওড়া জেলার চেয়ারপারসন অরূপ রায়। বেলিলিয়াস রোডের ঘটনার সঙ্গে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা দুজনের দ্বন্দ্ব, দুজনের ব্যক্তিগত দ্বন্দ্ব। এবং যেহেতু পাশে বিজেপি পার্টি অফিস, বিজেপি তার ফয়দা তুলেছে, তার সুযোগ নিয়েছে। তারা তৃণমূলের, অবশ্যই তৃণমূলের কর্মী। সচিনের সঙ্গে দীর্ঘদিন দলের কোনো যোগাযোগ নেই। সংঘর্ষের জেরে কয়েকজনকে আটক করা হয়, বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তল। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শনিবার অশান্তি, রবিবার মিছিল। শান্তিনিকেতনে পৌষ মেলার মাঠ ঘিরে ফেলা হচ্ছে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজও বিক্ষোভ এবং অশান্তি চলল। শনিবারের অশান্তির পর রবিবার বিশ্বভারতীর শতাধিক কর্মী অধ্যাপকদের নিয়ে মিছিল করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মিছিল শেষে চলল পাঁচিল তৈরির কাজ। নতুন করে অশান্তি রুখতে দাঁড়িয়ে থেকে পাহারা দিলেন বিশ্বভারতীর কর্মীরা। শান্তিনিকেতনে বেদখল হওয়া জমি উদ্ধারে নেমেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কয়েকটি জায়গায় অভিযানও চলেছে। তারপরই পৌষমেলা মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই মতো শনিবার পাঁচিল তৈরি শুরু হলে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যবসায়ীরা। প্রতিবাদে সরব হন পড়ুয়া আশ্রমিকদের একাংশ। ঠিকাদারকে মারধরের অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। সেই পাঁচিল তৈরির কাজ আবার শুরু করতে এদিন মিছিল করেন উপাচার্য। মিছিলের পর এক আশ্রমিক উপাচার্যের কাছে পাঁচিল দেওয়ার কারণ জানতে চাইলে বিশ্বভারতীর কর্মীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ। লজ্জা হচ্ছে বিশ্বভারতীর লোকেদের প্রতি, লজ্জা ঘেন্না। আজকে আমি খোলা গলায় বলে দিচ্ছি, সত্যি বলি, আমি বিশ্বভারতীর এই যে রাজনৈতিক একটা চক্রান্ত। যদিও এ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পৌষমেলা মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে সরব ঠাকুর পরিবারের সদস্য তথা আশ্রমিক সুপ্রিয় ঠাকুরও। মেলার মাঠটা তো একটা ফাঁকা জায়গা, কোনো ফাঁকা জায়গা থাকবে না, এটা তো হয় না। সেই জন্য মেলা মাঠটা কেন ঘেরা হচ্ছে আমি বুঝতে পারছি না। এদিকে এদিন পাঁচিল দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিশ্বভারতীর ভিতরে ঢুকতে চাইলে বিক্ষোভকারীদের আটকে দেন নিরাপত্তা রক্ষীরা। বাইরে থেকেই চলে বিক্ষোভ। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বাজারে আলুর দাম এখনো আকাশ ছোঁয়া। ক্রেতারা অভিযোগ করছেন যে সুফল বাংলা স্টল ছাড়া 25 টাকা কেজি দরে আলু কোথাওই পাওয়া যাচ্ছে না, আর সব জায়গাতেই একই ছবি। লকডাউনের সময় থেকে ঊর্ধ্বমুখী আলুর দর, তাই মধ্যবিত্তকে রেহাই দিতে কেজি প্রতি 25 টাকা দরে আলু বিক্রির কথা ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু সুফল বাংলা স্টল ছাড়া কোথাও সরকারি আলু মিলছে না বলে অভিযোগ ক্রেতাদের, তাই বাধ্য হয়েই বেশি দামেই কিনতে হচ্ছে আলু। যেমন যাদবপুর বাজার, আলুর চড়া দাম, জ্যোতি আলু 28 টাকা, চন্দ্রমুখী 34 টাকা। যা খোলা মার্কেটে 30 টাকা কিলো, আর ওই সরকারি সুফলায় 25-22 জানি না, ওখানে লম্বা লাইন। আলুর দাম তো যা পরিস্থিতি আছে, চারিদিকে বন্যা ঠান্ডার জন্য আলুটার দাম একটু বেশি আছে। চন্দ্রমুখী আপনার 1370 টাকা, 80 টাকা এরকম। আর জ্যোতি আলু? জ্যোতি আলু 1250, 60, 70 এরকম। এই অবস্থায় সুফল বাংলা স্টলে লম্বা লাইন। ক্রেতাদের ভরসা এই সুফল বাংলা স্টল। সুফল বাংলা স্টলে এসে দেখা গেল সরকারি মূল্যের কোনো ব্যানার আজকে সুফল বাংলা স্টলে নেই। ক্রেতারা যারা এসেছেন তারা এখানে 25 টাকা মূল্যে জ্যোতি আলু পাচ্ছেন। এখানে যে কম দামে পাওয়া যায় এই জন্য চলে আসলাম, যেখানে একটু কম হবে আমরা সেখানে যাচ্ছি। আলুর চাহিদাটা মোটামুটি রয়েছে, কিন্তু সরকার নির্ধারিত মূল্য যেরকম 25 টাকা করেছে, সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে আমাদের যে নির্ধারিত লোকেদের মাথা পিছু 3 কিলো করে আলু দিতে হবে। মানিকতলা বাজারেও একই ছবি। সুফল বাংলা ছাড়া সব জায়গাতেই আলুর দাম চড়া। জ্যোতি 28 টাকা, চন্দ্রমুখী 32 টাকা। প্রচুর অসুবিধা, আলুর দাম এতটা বেড়ে যাবে আমরা ভাবতে পারি। আর এটা তো কমন আইটেম, এটা না হলে কোনো রান্নাই হবে না। সরকারের তরফে বলা হচ্ছে সরকারি আলুর যোগান বাড়ানো হচ্ছে, বিভিন্ন খুচরো বাজারে সরকারি আলু রাখার ব্যবস্থা হচ্ছে, যার দাম নাকি বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। কিন্তু রবিবার মানিকতলা বাজারে কোনো বিক্রেতার কাছেই সেই সরকারি আলুর দেখা মিলল না। ক্রেতাদের দাবি সুফল বাংলা ছাড়া কোথাও 25 টাকার আলু নেই।
ক্যামেরায় সুরেশ প্রসাদ গুপ্তার সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা, কলকাতা। রবিবার সকালে পুজোর মেজাজ ছিল। শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার সব জায়গায় ধুমধামে খুঁটি পুজো হলো। অন্যদিকে পুজোর প্রস্তুতি চলছে কুমারটুলিতেও। কুমোরটুলির গলি ঘুঁচিতে এ সময় চরম ব্যস্ততা। খড়ের কাঠামোয় মাটির প্রলেপ, রঙের পোঁচ, শিল্পীর ছোঁয়ায় ধীরে ধীরে রূপ পায় দুর্গা প্রতিমা। তবে এই বছরটা যেন একটু আলাদা, কারণ করোনা। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পুজো হবে? কুমোরটুলি কপালে চিন্তার ভাঁজ, তবু শ্রাবণের সকাল স্বপ্ন বয়ে আনে। রবিবার কুমোরটুলির মিন্টু পালের তৈরি প্রতিমা রওনা দিল হরিদেবপুরের চক্রবর্তী পরিবারে। এটা একটা বাড়তি অক্সিজেন যোগালো আমাদের। করোনার পরিস্থিতিতে পুজো হবে কি হবে না, সেই একটা মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই গেছে। এবং আমাদের কুমারটুলিতে বেশিরভাগ প্রতিমা যা অর্ডার হচ্ছে সব ছোট প্রতিমা, বাজেট কম, এই একটা কিন্তু এখনো চলছে। আগে নেওয়ার মেন কারণ ঠাকুরকে আমরা ঠাকুর হিসাবে দেখি না, নিজের ঘরের মায়ের মতোই ভাবি। মাকে যত তাড়াতাড়ি ঘরে নিয়ে যেতে পারবো আমাদের মানসিকভাবে শান্তি সেটা। পুজোর আগমন বার্তা নিয়ে এলো খুঁটি পুজোর ঢাক। রবিবার সকালে ধুমধাম করে খুঁটি পুজো হলো শ্রীভূমি ক্লাবে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। আমাদের খুঁটি পুজোটা কারণ শ্রাবণ মাসটা আমাদের ভালো মাস, ভাদ্র মাসে তো খুঁটি পুজো হয় না। আজকে শ্রাবণ মাসের শেষ দিনের আগের দিন, সেই জন্য আমরা আজকের দিনটা খুঁটি পুজোটা করে নিলাম। আমাদের এখানে প্যান্ডেলের কাজ শুরু হবে, তার সঙ্গে সঙ্গে অন্য জায়গায়ও কাজ হবে। ফাঁকা জায়গা আমরা একটা জায়গায় কাজ করে এখানে অ্যাসেম্বল করব। সন্তোষ মিত্র স্কোয়ারেও স্বাস্থ্যবিধি মেনে খুঁটি পুজো। যে পরিস্থিতি আসুক, অতীতেও অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, তো তাতেও আমরা পিছিয়ে যাইনি। 1996 সালে জাহাজ করার পর থেকে আমরা যে জায়গায় উঠেছি সারা পৃথিবীর মধ্যে, আমরা সেই ধারাটা বজায় রেখেছি, এবারেও আমরা বজায় রাখব। নীল আকাশে কখনো মেঘ, কখনো বৃষ্টি, তার মাঝে খুঁটি পুজো। ঢাকের বাদ্যি জানান দেয় পুজো আসছে। ক্যামেরায় সুমন বসু ও বিপুল ঘোষের সঙ্গে শালিনী রায়, বিশ্বজিৎ সাহা ও সৌজন মণ্ডল, নিউজ 18 বাংলা।